চারপাশে গাছপালা, এই পেছনে একটা প্রাচীন মন্দির আর ফুরফুরে হাওয়া দিচ্ছে, মানে জাস্ট অসাধারণ লাগছে। এত সুন্দর একটা পরিবেশ, আমার জাস্ট বাড়ি ফিরতেই ইচ্ছা করছে না আজকে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ গাইস। এখন বাজে 6:30 আর আমি রেডি হয়ে গেছি, কারণ আজ একটু সকাল সকাল বেরোবো। অনেক দিন প্ল্যান হচ্ছিল যে কোথাও বেরোনোর, তবে বেরোনো হয়ে উঠছিল না। ফাইনালি আজকে প্ল্যানটা আমরা এক্সিকিউট করতে চলেছি। আর আজকের ব্লগের এজেন্ডাটা হলো হনুমান মন্দির কভার করা, তো সেটাই তোমাদের দেখাবো। আর ওদিকে শুভ চলে এসেছে, তো চলো যাওয়া যাক। এখন আমরা হনুমান মন্দির পৌঁছে গেছি। আর এই মন্দিরের বিশেষত্ব হলেই যে এখানকার যে বিগ্রহটি রয়েছে সেটা শায়িত অবস্থায় রয়েছে। এমনিতে তোমরা অন্যান্য মন্দিরে দেখতে পাবে যে ওখানকার বিগ্রহগুলো সাধারণত বসে রয়েছে বা দাঁড়িয়ে রয়েছে, বাট এখানে হনুমানজির মূর্তিটা শুয়ে রয়েছে, মানে শায়িত অবস্থায় রয়েছে। তো আমি জানি না পশ্চিমবঙ্গ বা ভারতের অন্য কোথাও এই ধরনের কোনো মন্দির বা মূর্তি আছে কিনা। যদি থেকে থাকে দেন কমেন্ট বক্সে জানিও, আর ব্লগটা দেখতে থাকো। আচ্ছা, এই হলো মন্দিরের এন্ট্রান্স। আর একদম এন্ট্রান্সের সামনেই গণেশ ঠাকুরের একটা মন্দির আছে, দেখতেই পারছো। আর এই গণেশ মন্দিরের পাশেই কিন্তু ছোট ছোট দোকান আছে, এখান থেকে তোমরা পুজো দেওয়ার সমস্ত উপকরণ পেয়ে যাবে। আর গণেশ মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে হনুমান মন্দির। এখানে একটা কথা বলে রাখি যে শনি মঙ্গলবারে কিন্তু এখানে অনেক বড় করে পুজো হয়। চলো হনুমানজির যে মন্দিরটা আছে সেখানে একবার ঢুকে দেখি। আচ্ছা, এখানে সিঁড়ি আছে, আর এই সিঁড়ি দিয়ে নামতে হয়। আর এইখানেই হনুমানজি শুয়ে আছেন। যেমনটা তোমাদের বলেছিলাম যে এখানকার হনুমানজির বিগ্রহটি শায়ন অবস্থায় আছে। আর হনুমানজির যে মূর্তিটা আছে সেটা প্রায় 9 থেকে 10 ফুট মতো হবে, যেটা কিন্তু হিউজ। হনুমানজির মন্দিরের সামনেই একটা নাট মন্দির আছে, সেটা দেখতেই পারছো। আর এর সামনেই একটা যজ্ঞকুণ্ড রয়েছে। হনুমান মন্দিরের পাশ থেকেই একটা রাস্তা আছে, এই রাস্তাটা সোজা সামনে অন্নপূর্ণা মন্দিরের দিকে চলে যাচ্ছে। আর এই দিকটা দেখতে পাচ্ছ তোমরা যে একটা সুন্দর পার্ক করা আছে, জায়গাটা খুবই সুন্দর। আর এই যে এইদিকে বিভিন্ন রকমের বসার জায়গা করা আছে, জায়গাটা ঠিক কতটা সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। আর এই হলো অন্নপূর্ণা মন্দির।
মন্দিরের সামনে আমরা চলে এসেছি, আর মন্দিরের ভেতরটা চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই হলো অন্নপূর্ণা দেবীর মূর্তি, আর মূর্তির চারপাশে এখানে সমুদ্র মন্থনের পটভূমিটা ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের গর্ভগৃহের ভেতরটা যতটা সুন্দর, বাইরেটাও কিন্তু ততটাই সুন্দর। তোমরা দেখতেই পারছো ভিতরের দেওয়ালগুলোর মতোই বাইরের দেওয়ালগুলোতেও দেবদেবীর বিগ্রহ রয়েছে। আর মন্দির থেকে বাইরের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ। তো এখন আমরা এই অন্নপূর্ণা মন্দিরেই বসে আছি। অ্যাকচুয়ালি এখান থেকে জাস্ট উঠে যেতে ইচ্ছা করছে না, প্রকৃতিটা এতটাই সুন্দর এখানে, মানে ভীষণ সুন্দর, মানে আমি তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না এটা। তার জন্য তোমাদেরকে এখানে এসে ঘুরে যেতে হবে। আর মানে আমার কাছে তো খুব স্পেশাল এই জায়গাটা, কারণ দীর্ঘ 7 বছর পর আমি এখানে এলাম। আর আমার কাছেও এটা খুবই স্পেশাল ঘটনা, কারণ এই সেই মন্দির যেখানে আজ থেকে 7 বছর আগে ওর সাথে আমার একটা স্পেশাল কোনো একটা ঘটনা ঘটেছিল। তো সেইটা আমার কাছে সত্যি খুবই স্মরণীয়। হ্যাঁ, কিন্তু এটা এই ব্লগে আমরা বলবো না, এটা নেক্সট কোনো একটা ব্লগে বলবো, না হলে ব্লগটা লেন্দি হয়ে যাবে। আর আপাতত আমরা তো তোমাদেরকে এই হনুমান মন্দিরটা দেখাতে এনেছি, তো সেটা দেখানো হয়ে উঠবে না। তো চলো বাকিটা দেখি। তো এখন তোমাদের অন্নপূর্ণা মন্দিরটা দেখালাম। এবার এই অন্নপূর্ণা মন্দিরের নিচেই আছে একটা শিব মন্দির, যেটা কিনা যে একটা শিবলিঙ্গ রয়েছে, তো সেটা গুহার মধ্যে দিয়ে যেতে হয়। তো এখন সেটা তোমাদেরকে দেখাবো, চলো। এই হলো সেই নন্দী মূর্তি, আর এই নিচ থেকে এই সোজা রাস্তা ধরে চলে গেলে শিবলিঙ্গ অবধি পৌঁছে যাওয়া যাবে। তো শিব মন্দিরে তো যাবোই, কিন্তু তার আগে তোমাদের সাথে একটা ঐতিহাসিক ঘটনা শেয়ার করে নিই। এই যে এই বটগাছটা তোমরা দেখতে পাচ্ছ, এইটার নিচে কিন্তু ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বসে একটা উপন্যাস লিখেছিলেন। সেই উপন্যাসে একটা দিঘির উল্লেখ করা ছিল, তো সেই দিঘিটার নাম ছিল কালদিঘি। তো সেই কালদিঘি হলো এই যে এই দিঘিটা, এই যে জলাশয়টা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো সেই বিখ্যাত কালদিঘি জলাশয়। আর এই বটগাছটা কিন্তু প্রায় 150 বছরেরও বেশি পুরনো। এই সেই শিবলিঙ্গ, তার উল্টো দিকেই বসে আছেন নন্দী মহারাজ। তিনি এমনভাবে বসে আছেন যেন মনে হচ্ছে তার শিবজিকে আগলে রেখেছেন। হ্যাঁ, আর আমি এখানে একটা কথা বলি যে আমার যখন এক নজর গেল নন্দীজির দিকে, তখন মনে হলো যেন উনি এই দিকটাই তাকিয়ে রয়েছেন। তো বুঝতেই পারছো একটা খুবই সুন্দর আর্কিটেকচার, এটা মানে খুবই সুন্দর, এটা মুখের ভাষায় বলে প্রকাশ করা যায়। তো এখানে শিব এবং অন্নপূর্ণা মন্দির ছাড়াও আরও একটা মন্দির আছে, তো আগে চলো সেটা তোমাদের দেখিয়ে দিই। তো এই হলো অন্নপূর্ণা মন্দির, আর তার ঠিক অপোজিটেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির। তো চলো ভেতরটা দেখাই। এই হলো সেই রাধাকৃষ্ণ মন্দির, আর মন্দিরে ঢুকেই একদিকে রয়েছেন রাধিকা এবং শ্রীকৃষ্ণ, এবং অপর দিকে রয়েছেন রামজি, সীতাজি এবং লক্ষ্মণজি। আর তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ রাখা রয়েছে, তো যেটা খুবই সুন্দর, এবং এখানকার আর্কিটেকচারটাও কিন্তু খুবই সুন্দর। তো এবার তোমাদের বলে দিই যে তোমরা এখানে আসবে কিভাবে। দেখো, তোমাদের প্রথমে নৈহাটি স্টেশনে আসতে হবে। স্টেশন থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে সামনেই অটো বা টোটো স্ট্যান্ড দেখতে পাবে। তারপর সেখানে গিয়ে তোমাদের বলতে হবে যে মাদ্রাল হনুমান মন্দির যাব, এটা বললেই তারা তোমাকে এখানে এসে নামিয়ে দিয়ে যাবে। সো গাইজ, আজকের এই ব্লগটা এতটুকুই রাখছি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।